মরুভূমির মাঝখানে ঝলমলে মরীচিকার মতোই ছিল ব্রাজিলের এই জয়। দূর থেকে দেখলে নিখুঁত, দৃষ্টিনন্দন ও প্রশ্নহীন, কিন্তু একটু কাছে গেলেই ধরা পড়ে কিছু ফাটল, কিছু অপূর্ণতা। হাইতির জালে ৩ বার বল জড়িয়েছে সেলেসাওরা, তবু মনে হচ্ছে এই জয়ের গল্পে কোথাও যেন একটি অসমাপ্ত অধ্যায় রয়ে গেছে। বিশ্বকাপের পথে এগোতে থাকা ব্রাজিলের জন্য এই ম্যাচ তাই শুধু ৩ পয়েন্টের জন্য নয়, বরং আত্মবিশ্বাস আর সংশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় সন্ধ্যার গল্প। ম্যাচের আগে ফিফার র্যাঙ্কিংয়ে ২ দলের ব্যবধান ছিল বিশাল। ব্রাজিল ছিল ৫ম স্থানে আর হাইতি ৮৫তম। এমন ব্যবধানের ম্যাচে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব পায় পারফরম্যান্স, আধিপত্য আর দলের সামগ্রিক প্রস্তুতি। সেই দিক থেকে ব্রাজিল জয় পেলেও নিজেদের নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ক্ষরণ, মাঝমাঠ এবং আক্রমণ ভাগে কিছু দুর্বলতা চোখে পড়েছিল। বিশেষ করে ইভানিয়াস, কাজিমিরো, লুকাস পাকেতা এবং ইগোর থিয়াগোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। সেই অভিজ্ঞতা মাথায় রেখে কোচ কার্লো আনচেলত্তি একাদশে 2টি পরিবর্তন আনেন। ইবানিয়েজের পরিবর্তে সুযোগ পান দানিলো এবং ইগোর থিয়াগোর জায়গায় নামেন মাতেউস কুনিয়া। প্রথমার্ধে আনচেলত্তির এই সিদ্ধান্ত সফল বলেই মনে হয়েছে। ডান প্রান্তে দানিলোর কার্যকর উপস্থিতি এবং আক্রমণ ভাগে কুনিয়ার গতিশীলতা ব্রাজিলকে অনেক বেশি ভারসাম্যপূর্ণ করে তোলে। বিশেষ করে কুনিয়া আক্রমণ ভাগে শুধু গোলই করেননি, সতীর্থদের জন্য জায়গা তৈরি করে প্রতিপক্ষের রক্ষণকেও ব্যস্ত রেখেছেন। তবে শুরুতে মাঝমাঠে কাসেমিরো এবং পাকেতার সমন্বয়ের ঘাটতি ছিল স্পষ্ট। বল হারানোর পর তাদের মধ্যে আগ্রাসী পেসিয়ংয়ের অভাবও চোখে পড়ে। কিছু সময়ের জন্য দুজনকে বিচ্ছিন্ন মনে হয়েছে। পরে পাকেতা নিজের ছন্দ ফিরে পেলেও কাসেমিরোকে ঘিরে উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। প্রথমার্ধে অন্তত 2 বার সহজে প্রতিপক্ষের কাছে পরাস্ত হন তিনি, যা শক্তিশালী দলের বিপক্ষে বড় সমস্যার কারণ হতে পারে। এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে মাতেউস কুনিয়া। প্রথম গোলটি কিছুটা ভাগ্যের সহায়তায় এলেও দ্বিতীয় গোলটি ছিল তার ব্যক্তিগত দক্ষতার অসাধারণ প্রদর্শন। ডায়মন্ড ফরমেশনে তাকে একেবারে সামনে খেলানোর সিদ্ধান্ত আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। তার উপস্থিতির কারণে বা প্রান্তে আরও বেশি জায়গা পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস প্রমাণ করেছে যে মরক্কোর বিপক্ষে তার পারফরম্যান্স কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পুরো ম্যাচ জুড়ে হাইতি রক্ষণকে সমস্যায় ফেলেছেন তিনি। প্রথম 2 গোলই ছিল তার প্রত্যক্ষ অবদান। তবে বল বেশি সময় নিজের কাছে রাখার প্রবণতা এখনও তার খেলায় দেখা যায়, যা ভবিষ্যতে আনচেলত্তির জন্য ভাবনার কারণ হতে পারে। দ্বিতীয়ার্ধে ব্রাজিল অনেক বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হেঁটেছে। এক পর্যায়ে মাঠে একসঙ্গে ছিলেন ভিনিসিয়াস, ব্রায়ান, অ্যান্ড্রিক এবং গ্রাভিয়েল মার্তিনেল্লি। 4 ফরোয়ার্ডের এই আক্রমণ বিন্যাস কাগজে কলমে আকর্ষণীয় মনে হলেও মাঠে প্রত্যাশিত সমন্বয় দেখা যায়নি, বরং ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা কমে যায় এবং আক্রমণ ভাগের ধারও আগের তুলনায় কমে আসে। পাকেতা মাঠে থাকাকালে ব্রাজিলের সৃজনশীলতা এবং সমষ্টিগত ফুটবল অনেক বেশি প্রাণবন্ত ছিল। তিনি বেরিয়ে যাওয়ার পর দল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও গুছিয়ে আক্রমণ গড়ে তোলার প্রবণতা কমে যায়। মাঝমাঠের সংযোগও কিছুটা দুর্বল হয়ে পড়ে। দিন শেষে ৩-০ গোলের জয় অবশ্যই স্বস্তিদায়ক, কিন্তু স্কোরলাইন যতটা উজ্জ্বল, পারফরম্যান্স ততটা নিখুঁত নয়। ভুল পাস, বল নিয়ন্ত্রণে ঘাটতি এবং সুযোগ নষ্ট করার প্রবণতা ম্যাচ জুড়ে দেখা গেছে। হাইতির মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে আরও বড় ব্যবধানে জয় পাওয়ার সুযোগ ছিল ব্রাজিলের সামনে। সব মিলিয়ে এটি এমন এক জয় যা আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু আত্মতুষ্টির সুযোগ দেবে না। ব্রাজিল জিতেছে, ভালো খেলেছে, তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের প্রকৃত শক্তি প্রমাণ করতে হলে এখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আনচেলত্তির দলকে।